রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, নিখোঁজ বিমান ও পাইলট। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্পে ঘুম হারাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিস্ফোরিত অত্যাধুনিক বোমা ইরান তুলে দিয়েছে রাশিয়ার হাতে। হরমুজ প্রণালী নিয়ে এবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি চীন ও রাশিয়া। একদিনের মাথায় প্রজেক্ট ফ্রিডম বন্ধ ঘোষণা ট্রাম্পের, বিজয় ঘোষণা ইরানের। পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি KC-135 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সাগরে তলিয়ে গেছে এবং নিখোঁজ এর পাইলট। বর্তমানে বিমানটির সন্ধানে হরমুজ প্রণালী এলাকায় মিশন পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র আর্মি। ইরান এবং পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিমানটি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পারস্য উপসাগরে নিখোঁজ হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটি পারস্য উপসাগর অতিক্রমের সময় জরুরি সংকেত পাঠায়। এরপরই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের KC-135 বিশ্বের শীর্ষ 5টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের একটি KC-135 91,000 কেজি জেট ফুয়েল বহন করতে সক্ষম। ইরানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, পাবলিক রাডার থেকে অদৃশ্য হওয়ার আগে বিমানটি নিচে নামছিল এবং দিক পরিবর্তন করছিল। প্রকাশিত খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের কারণে এই এলাকায় জিপিএস জ্যামিং এবং ইলেকট্রনিক হস্তক্ষেপ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কারণে বর্তমানে হরমুজ প্রণালী এলাকায় উভয় পক্ষই উন্নত জ্যামিং সিস্টেম মোতায়েন করেছে, যা রাডার এবং নেভিগেশন সরঞ্জামকে অকার্যকর করে দিতে পারে। ধারণা করা হচ্ছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হওয়ার পর তলিয়ে গেছে। যুক্তরাষ্ট্র আর্মির পক্ষ থেকে বিমানটির পরিণতি বা এর নাবিকদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য সরবরাহ করেনি। তবে কাতারের আল উদেহ বিমান ঘাঁটি থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুটি এয়ারবাস H-125 হেলিকপ্টারকে ওই এলাকায় মিশন পরিচালনা করতে দেখা গেছে। এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার মাঝ আকাশে অন্যান্য যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করে থাকে এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার ছাড়া কোনো যুদ্ধ বিমান দূরপাল্লার মিশন পরিচালনা করতে পারে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মাঝ আকাশে দূরপাল্লার বোমারু বিমান ও যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার। এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানের সাহায্যে মাঝ আকাশে পুনঃ জ্বালানি নিয়ে আকাশে কয়েকদিন পর্যন্ত অবস্থান করতে পারে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্পে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। হামাস ইসরায়েল যুদ্ধ চলাকালে 2025 সালের জুন মাসে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। 12 দিনের আলোচিত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরুদ্ধে যোগ দেয়। মাটির নিচে ইরানের পারমাণবিক গবেষণাগার ও স্থাপনা ধ্বংসে যুক্তরাষ্ট্র 12টি B-2 স্পিরিট বোমারু বিমানের সাহায্যে 24টি বাংকার বাস্টার বোমা হামলা চালায়। ইসরায়েলও তখন ইরানে তাদের অত্যাধুনিক কয়েক ধরনের গাইডেড প্রযুক্তির মিসাইল হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই সব আধুনিক প্রযুক্তির অনেক বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে গেছে ইরানে। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সেই সব বোমা উদ্ধার করে গবেষণা করছে তার প্রযুক্তি উদ্ধারের জন্য। কেবল তাই নয়, ইরান সেই সব বোমার গুরুত্বপূর্ণ অনেক অংশ তুলে দিয়েছে রাশিয়ার হাতে। রাশিয়াও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বোমা রাশিয়ার হাতে তুলে দেওয়ার বিনিময়ে ইরান রাশিয়ার কাছ থেকে লাভ করেছে তাদের SU-35 যুদ্ধবিমান নির্মাণ প্রযুক্তি। আর এই খবরে বড় ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর, পেন্টাগন, ইসরায়েল সহ দুই দেশের আরও বিভিন্ন মহলে। বিবিসির খবরে বলা হয়েছে, গত 4 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রাখলেও তাদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা আটকাতে পারেনি। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার পাশাপাশি ইসরায়েল 12 দিনের যুদ্ধে ব্যবহার করেছে তাদের আধুনিক প্রযুক্তির স্পাইস গাইডেড বোমা ও বারবি বোমা। ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই 3 ধরনের অবিস্ফোরিত কয়েকটি বোমা পুরোপুরি ব্যবচ্ছেদ করে নিজেরা একই ধরনের বোমা বানানোর কাজ চালিয়ে যাচ্ছে।
এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন। কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বোমার গোপন কোড ও নেভিগেশন সিস্টেম। ইরান যদি যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা, ইসরায়েলের স্পাইস ও বারবি বোমার গোপন কোড ও নেভিগেশন সিস্টেম উদ্ধার করতে পারে, তাহলে ইরান যেমন এসব বোমা তৈরি করতে পারবে, তেমনি ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো কাজে আসবে না এসব বোমা। কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরান একই সঙ্গে বানাতে সক্ষম হবে এর পাল্টা প্রতিরোধ ব্যবস্থা। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের তদন্তে উঠে এসেছে 2025 সালের 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে হামলা চালানো বেশ কিছু বোমার আত্মঘাতী সিস্টেম কাজ করেনি। আত্মঘাতী সিস্টেম হলো কোনো বোমা যদি শত্রুকে আঘাতের সময় বিস্ফোরিত না হয়, তাহলে পরবর্তীতে বোমাটি নিজে নিজে বিস্ফোরিত হবে, যাতে শত্রুপক্ষ তার প্রযুক্তি আয়ত্ত করতে না পারে। হরমুজ প্রণালী অবরোধ ইস্যুতে এবার ইরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। ইরান থেকে জ্বালানি তেল কেনার কারণে এক সপ্তাহ আগে চীনা 5টি তেল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। চীনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা এই নিষেধাজ্ঞা মানবে না। রাশিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় ইরানে হামলা চালায় তাহলে তারাও চুপ করে বসে থাকবে না। এই অবস্থায় বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর আগে ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছিল চীন, ঠিক একইভাবে 5টি তেল কোম্পানির বিরুদ্ধে অবরোধ রুখেও দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বেইজিং। বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের শামিল। তারা এই নিষেধাজ্ঞা অমান্য করে ইরান থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে। বেইজিংয়ের এই ঘোষণা মূলত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের বিরুদ্ধে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র যদি চীনগামী তেলবাহী ট্যাঙ্কার আটকে দেয়, তাহলে বেইজিং কী পদক্ষেপ নেয় তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামরিক অঙ্গনে। অনেক বিশ্লেষকের মতে এর ফলে ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে চীন ও রাশিয়া। কারণ চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক ও ভোক্তা, আর চীন তাদের অধিকাংশ জ্বালানি পণ্য আমদানি করে হরমুজ প্রণালীর মাধ্যমে। এই অবস্থায় দীর্ঘদিন এই প্রণালী যদি যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রাখে, তাহলে তা সরাসরি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের শামিল হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে হরমুজ প্রণালীর চলমান অবরোধ ভাঙতে চীনের এগিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেটা কি কূটনীতির মাধ্যমে না সরাসরি যুদ্ধের মাধ্যমে ঘটে, সেটা দেখার অপেক্ষায় এখন অনেকে। এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে আগামী 14-15 মে বেইজিং সফরের কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী বিষয়ে চীন ও রাশিয়ার হুমকির পরপরই প্রজেক্ট ফ্রিডম বাতিল করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে যুক্তরাষ্ট্র আর্মি হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চালু করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নেভি সামরিক পাহারার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পারাপারের ব্যবস্থা করে, যাতে ইরান তাতে আক্রমণ করতে না পারে। এটি অ্যাসকর্ট মিশন নামেও পরিচিত। এই মিশন চালুর একদিন পরই তা বাতিল করল ওয়াশিংটন। ইরান এই ঘটনাকে তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে। ইরান আগেই বলেছে, প্রজেক্ট ফ্রিডম প্রজেক্ট ফেইলরে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডমের বিরুদ্ধে ইরান জোরালো কূটনৈতিক তৎপরতা চালায় এবং চীন ও রাশিয়াকে পক্ষে টানতে সক্ষম হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্র যখন প্রজেক্ট ফ্রিডম বাতিল ঘোষণা করে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিং সফর করছিলেন। প্রজেক্ট ফ্রিডম বাতিল করা বিষয়ে ট্রাম্প বলেন, পাকিস্তান তাদেরকে অনুরোধ করেছে এটি বাতিলের, তাই তিনি এটি বাতিল করেছেন। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই এবং চুক্তির অনেক কাছেই রয়েছি আমরা। সে কারণে প্রজেক্ট ফ্রিডম বাতিল করা হলো, তবে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত থাকবে। এদিকে সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে পুনরায় হামলা শুরুর জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র আর্মিও পুনরায় হামলার প্রস্তুতি নিয়ে চলছে। মঙ্গলবার ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন খবরে জানায়। খবরে বলা হয়েছে, ইরানের নতুন ধাপের হামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ দফায় দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। এছাড়া শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদেরও হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএনএনকে ইসরায়েলি সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত এক অভিযানের লক্ষ্য নির্ধারিত হয়েছে, যাতে মীমাংসার জন্য ইরানকে আরও চাপে ফেলা যায়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে। অনেকটা রাতারাতি আইসিবিএম ক্লাবে যুক্ত হল তুরস্ক। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এই অর্জন পুরো দুনিয়াকে একটা ঝাঁকুনি দিয়েছে নিশ্চয়ই। তুরস্ক আজ পৃথিবীর সামনে তার বানানো প্রথম আইসিবিএম ইয়ালদিরিমহান উন্মোচন করেছে, যা বেশিরভাগ মহাদেশে আঘাত হানতে সক্ষম।
কোনো পরমাণু অস্ত্র ছাড়াও হাইপারসনিক গতিতে ৩ টন ওজনে থার্মোব্যারিক বা বাংকার বাস্টিং বোমা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানলে তা যথেষ্ট ডেটারেন্ট ও ধ্বংসাত্মক হতে পারে। তুর্কির বিভিন্ন মিডিয়ার প্রকাশিত ব্রেকিং নিউজের দাবি অনুযায়ী এই নতুন মিসাইলের সেই সক্ষমতা আছে। বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে আইসিবিএম উন্নয়ন এমন একটি ক্ষেত্র যেখানে গোপনীয়তা থাকলেও সম্পূর্ণ অজানা থেকে হঠাৎ করে কার্যকর অস্ত্রের আবির্ভাব খুবই বিরল ঘটনা। অনেকে এই তুর্কি আইসিবিএমকে মুসলিম দুনিয়ার প্রথম আইসিবিএম বলছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। প্রথমেই আইসিবিএম কি এবং এর প্রযুক্তিগত জটিলতা কি সেটা বোঝা জরুরি। একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম সাধারণত ৫,৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি বহুমাত্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়। উন্নত প্রপালশন সিস্টেম, নির্ভুল গাইডেন্স, রি এন্ট্রি ভেহিকল এবং প্রায়শই পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা। এই ধরনের মিসাইল তৈরির জন্য শুধু শক্তিশালী শিল্প ভিত্তি নয়, দীর্ঘমেয়াদী গবেষণা, পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং বিশাল বাজেট প্রয়োজন। বিশ্বে বর্তমানে মাত্র কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত এবং উত্তর কোরিয়া এই সক্ষমতা অর্জন করেছে বলে স্বীকৃত। তুরস্কের ক্ষেত্রে দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে তাদের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত। বাইরাক্তার টিবি-2 মতো ড্রোন ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে কার্যকারিতা দেখিয়েছে। এছাড়া তুরস্ক নিজস্ব ট্যাঙ্ক, নৌযান, ক্ষেপণাস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেম উন্নয়নের দিকেও এগিয়ে গেছে। তবে এই অগ্রগতি সত্ত্বেও আইসিবিএম পর্যায়ের প্রযুক্তিতে পৌঁছানো একটি সম্পূর্ণ ভিন্ন স্তরের চ্যালেঞ্জ। ইলদিরিম খান নামটি নিজেই ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব বহন করে। ইলদিরিম অর্থ বজ্রপাত, দ্রুততা ও শক্তির প্রতীক। উসমানীয় সুলতান বাজিদ প্রথম, যিনি ইলদিরিম উপাধিতে পরিচিত ছিলেন, তার নামানুসারে এই নামকরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তুরস্কে সামরিক সরঞ্জামের নামকরণে ঐতিহাসিক ও সাংস্কৃতিক রেফারেন্স ব্যবহার নতুন কিছু নয়। ম্যাক 25+ গতি এবং ৬,০০০ কিলোমিটার রেঞ্জের দাবি প্রযুক্তিগতভাবে আইসিবিএম এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাক 25 অর্থাৎ শব্দের গতির 25 গুণ। এটি সাধারণত ব্যালিস্টিক মিসাইলের মধ্যম বা টার্মিনাল ফেজে দেখা যায়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধরনের ক্ষমতা অর্জনের জন্য যে পরীক্ষামূলক উৎক্ষেপণ, ট্র্যাকিং এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ দরকার, তার কোনো নির্ভরযোগ্য রেকর্ড এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আধুনিক যুগে স্যাটেলাইট নজরদারি এতটাই উন্নত যে বড় ধরনের মিসাইল পরীক্ষা গোপন রাখা প্রায় অসম্ভব। এছাড়া ফুয়েল হিসেবে লিকুইড নাইট্রোজেন টেট্রক্সাইড ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। বাস্তবে নাইট্রোজেন টেট্রক্সাইড একটি পরিচিত অক্সিডাইজার যা হাইপারসনিক প্রোপেল্যান্ট সিস্টেমে ব্যবহার করা হয়। এটি প্রায়শই হাইড্রোজেন বা অনুরূপ জ্বালানির সঙ্গে ব্যবহৃত হয়। সোভিয়েত যুগের অনেক ব্যালিস্টিক মিসাইলে এই ধরনের জ্বালানি ব্যবহার হতো। তবে আধুনিক আইসিবিএমগুলো ক্রমশ সলিড ফুয়েল প্রযুক্তির দিকে ঝুঁকছে, কারণ এটি দ্রুত উৎক্ষেপণযোগ্য, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণযোগ্য। যদি তুরস্ক সত্যি লিকুইড ফুয়েল ভিত্তিক আইসিবিএম তৈরি করে থাকে, তাহলে সেটি প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও কৌশলগতভাবে কিছু সীমাবদ্ধতা তৈরি করবে, বিশেষ করে দ্রুত প্রতিক্রিয়া এবং মোবিলিটির ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তুরস্ক কি সত্যি এই প্রকল্পটি সম্পূর্ণ গোপনে এতদূর এগিয়ে নিতে পেরেছে? ইতিহাস বলছে বড় শক্তিগুলোর ক্ষেত্রেও আইসিবিএম উন্নয়ন বহু বছর ধরে আন্তর্জাতিক নজরদারির মধ্যে ঘটে। উত্তর কোরিয়ার মতো দেশও যখন তাদের মিসাইল পরীক্ষা চালায়, তখন তা স্যাটেলাইট, রাডার এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দ্রুত শনাক্ত হয়। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় তাদের সামরিক কর্মকাণ্ড আরও বেশি নজরদারির আওতায় থাকে। ফলে একটি পূর্ণাঙ্গ আইসিবিএম প্রোগ্রাম সম্পূর্ণ অজানা থেকে হঠাৎ প্রকাশ পাওয়া সারা দুনিয়ায় চমক তৈরি করেছে।
এখানে আরেকটি সম্ভাবনা বিবেচনা করা যায়। এটি কি আসলে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল? সমালোচকরা অনেকেই এটিকে অতিরঞ্জিতভাবে আইসিবিএম হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে মনে করেন। অনেক সময় ৬,০০০ কিলোমিটার রেঞ্জ প্রযুক্তিগতভাবে আইআরবিএম এবং আইসিবিএম এর সীমারেখার কাছাকাছি, তাই বিভ্রান্তি তৈরি হতে পারে। কিন্তু তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থির সময়ে তুর্কি নিরাপত্তার জন্য এটি একটি বিশাল অর্জন নিঃসন্দেহে। যদি ধরে নেওয়া হয় যে এই প্রকল্পটি বাস্তব, তাহলে এর ভূরাজনৈতিক প্রভাব ব্যাপক হতে পারে। ৬,০০০ কিলোমিটার রেঞ্জ মানে ইউরোপ, মধ্যপ্রাচ্য, রাশিয়ার বড় অংশ, এমনকি দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলও এর আওতায় পড়বে। এটি তুরস্ককে একটি নতুন কৌশলগত অবস্থানে নিয়ে যাবে, বিশেষ করে ন্যাটোর অভ্যন্তরের শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে ইসরায়েল, ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো এ ধরনের সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে এই ধরনের সক্ষমতা অর্জন করলে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসবে। মিসাইল প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা এমটিসিআর এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি এই ধরনের প্রযুক্তি বিস্তার সীমিত করার চেষ্টা করবে। যদিও তুরস্ক নিজেই একটি আঞ্চলিক শক্তি, তবুও আইসিবিএম উন্নয়ন তাদের কূটনৈতিক সম্পর্ককে জটিল করতে পারে, বিশেষ করে পশ্চিমা মিত্রদের সঙ্গে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারমাণবিক ওয়ারহেড। আইসিবিএম সাধারণত পারমাণবিক অস্ত্র বহনের জন্য ডিজাইন করা হয়। তুরস্ক বর্তমানে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়, যদিও ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামের আওতায় তাদের ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র থাকার কথা জানা যায়। যদি তুরস্ক নিজস্ব আইসিবিএম তৈরি করে, তাহলে প্রশ্ন উঠবে, তারা কি ভবিষ্যতে নিজস্ব পারমাণবিক ওয়ারহেড উন্নয়নের পথে এগুচ্ছে? আসলে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আসল কৌশলগত জোর তখনই তৈরি হয় যখন সেটার মাথায় পারমাণবিক অস্ত্র লোড করা থাকে। তুরস্কের কাছে প্রকাশ্যে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তাই এই মিসাইল সিস্টেমটি নিজে থেকে পূর্ণাঙ্গ কোনো নিউক্লিয়ার ডিটারেন্স না। তবে এই ক্যাপাবিলিটি একটি সুপ্ত বা ল্যাটেন্ট ডিটারেন্স তৈরি করে। এটা বিশ্বের কাছে এই বার্তায় পৌঁছে দিচ্ছে যে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের পথ হাঁটার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আঙ্কারা তার কৌশলগত লক্ষ্যভেদে প্রয়োজনীয় অবকাঠামো গুছিয়ে রাখছে। এখানে আসল বার্তা হলো, আঙ্কারা আর ওয়াশিংটনের পরমাণু ছাতার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকতে চায় না। ট্রাম্প আমল থেকে ন্যাটোর প্রতিশ্রুতি নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, এটি তারই একটি জবাব। এঞ্জিলিক বিমান ঘাঁটি বা বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে তুরস্ক বরাবরই ন্যাটোর ভেতরে নিজেদের গুরুত্ব বজায় রেখেছে। এখন নিজেদের আইসিবিএম থাকায় জোটের যে কোনো দর কষাকষিতে আঙ্কারার পাল্লা আরও ভারী হল। প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়ার পথে তুরস্কের জন্য ইয়েলদিরিম হান একটি বিশাল মাইলফলক। এটি কেবল একটি আইসিবিএম নয়, বরং বদলে যাওয়া ভূ রাজনীতিতে আঙ্কারার শক্তিশালী উপস্থিতির ঘোষণা। তুরস্ক বিশ্বকে জানিয়ে দিল যে সে এখন আর বড় শক্তিগুলোর নিরাপত্তার উপর নির্ভরশীল থাকতে চায় না, বরং তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। পৃথিবীর জন্য বার্তা হল, লিবারেল ইন্টারন্যাশনাল অর্ডার শেষ, যুদ্ধ গভীর এবং অত্যাসন্ন। ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছেন এবং বলেছেন যে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার আশা করছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনার মার্কিন প্রচেষ্টা স্থগিত করেছেন, কিন্তু অবরোধ বহাল থাকবে। প্রজেক্ট ফ্রিডম কর্মসূচির লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পথ দেখানো। তিনি জানিয়েছেন ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার সুযোগ করে দিতেই এই বিরতি নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এটি স্বল্প সময়ের জন্য নেওয়ার সিদ্ধান্ত, যাতে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি সম্ভব হয়। ট্রাম্প তার সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অসাধারণ সাফল্য এবং ইতোমধ্যে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি, এসব বিষয় বিবেচনা করেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তবে এই ঘোষণার বিষয়ে এখনো
ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ঘোষিত যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। যদিও সংঘাত পুরোপুরি শেষ হয়নি, তবুও যুক্তরাষ্ট্রের প্রাথমিক বড় সামরিক অভিযান শেষ হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, অপারেশন শেষ হয়েছে। এপিক ফিউরি নামে যে ধাপটি ছিল, আমরা সেই পর্যায়ে সম্পন্ন করেছি। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি বড় ধরনের সামরিক অভিযান থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে। রুবিও আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইরানকে ট্রাম্প প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিতে হবে। এর মধ্যে রয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে সম্মতি দেওয়া এবং হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া। এই প্রণালীটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এর স্থিতিশীলতা আন্তর্জাতিক অর্থনীতির উপর বড় প্রভাব ফেলে। সব মিলিয়ে ট্রাম্পের এই সিদ্ধান্ত সামরিক কৌশল থেকে সাময়িকভাবে সরে এসে কূটনৈতিক সমাধানের দিকে এগোনোর ইঙ্গিত দেয়। তবে অবরোধ বহাল রাখা এবং কঠোর শর্ত আরোপের কারণে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত রয়ে গেছে। রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের আক্রমণাত্মক পর্যায়ে সম্পন্ন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আক্রমণাত্মক ধাপ সম্পন্ন হয়েছে এবং ওয়াশিংটন তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে অবহিত করার পর এপিক ফিউরি নামে পরিচিত সামরিক অভিযান শেষ হয়েছে এবং এখন যুক্তরাষ্ট্র আর সেই পর্যায়ে নেই। রুবিও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পদক্ষেপ আক্রমণাত্মক নয়, বরং আত্মরক্ষামূলক। তার ভাষায়, আমরা আগে গুলি চালাবো না, তবে আক্রমণের শিকার হলে জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালায়, যেখানে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং শীর্ষ পর্যায়ের নেতাদেরও হত্যা করা হয়। যদিও এতে ইরানের সরকার পতন হয়নি, তবুও দেশটি পাল্টা হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক উত্তেজনা বাড়ায়। এরপর 8 এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা এখনও কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে আলোচনা স্থবির রয়েছে। এই প্রেক্ষাপটে রুবিও বলেন, ইরান এখন অর্থনৈতিকভাবে চরম চাপের মধ্যে রয়েছে এবং তাদের বাস্তবতা মেনে নেওয়া উচিত। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় এবং এ বিষয়ে বিশেষ দূতদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান বলছে, তারা মানদণ্ডের মাধ্যমে প্রমাণ করতে প্রস্তুত যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। ইরান আন্তর্জাতিক মানদণ্ড মেনে তাদের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ স্বরূপ প্রমাণ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচিত আলী আল জাইদির মধ্যে ফোনালাপে এই অবস্থান তুলে ধরা হয়। পেজিশকিয়ান বলেন, আন্তর্জাতিক বিধি ও বৈশ্বিক পর্যবেক্ষণ ব্যবস্থার কাঠামোর মধ্যে ইরান সবসময় পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিশ্চয়তা দিতে প্রস্তুত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র একদিকে চাপ প্রয়োগ করছে, অন্যদিকে আবার আলোচনার আহ্বান জানাচ্ছে, যা পরস্পর বিরোধী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের পারমাণবিক আলোচনার সময়ও ইরানকে আক্রমণের মুখে পড়তে হয়েছে এবং বর্তমানে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও সামরিক হুমকি অব্যাহত রয়েছে। আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে ইরানি প্রেসিডেন্ট বলেন, ইরাক ইরানের কাছে ভ্রাতৃপ্রতিম দেশ এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, নতুন ইরাকি সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে পারবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কিছু আঞ্চলিক দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয়েছে, যা বন্ধ হওয়া উচিত। অন্যদিকে আল জাইদি জানান, বাগদাদ উত্তেজনা কমাতে মধ্যস্থতার ভূমিকা নিতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনার জন্য ইরাককে সম্ভাব্য স্থান হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, সংঘাত নয়, বরং সংলাপী টেকসই সমাধানের পথ। সৌদি কর্তৃত্ব বনাম আমিরাতের উচ্চাকাঙ্ক্ষায় উপসাগরীয় অঞ্চলের চরম সংকটের কারণ। গালফ কর্পোরেশন কাউন্সিল 1981 সালে মূলত ইরানের সম্ভাব্য হুমকি এবং ইসলামী বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে গঠিত হয়। শুরুতে এটি নিরাপত্তা কেন্দ্রিক উদ্যোগ হলেও পরবর্তীতে ধীরে ধীরে এটি একটি কার্যকর আঞ্চলিক একীকরণ কাঠামোতে পরিণত হয়। শুরু থেকে সৌদি আরবের নেতৃত্বে এই জোট পরিচালিত হচ্ছে, যা অঞ্চলটিতে রিয়াদের প্রভাবশালী অবস্থানকে আরও শক্তিশালী করে। তবে
সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত আঞ্চলিক নেতৃত্বে সৌদি আরবকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। আরব বসন্তকে কেন্দ্র করে এই প্রতিযোগিতা আরও তীব্র হয়। বলা হয়, ইউএই এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে প্রভাবিত করেন, যিনি তখন রাজনৈতিকভাবে তুলনামূলক নতুন ও অনভিজ্ঞ ছিলেন। এর ফলে সৌদি নীতি আংশিকভাবে ইসরায়েলপন্থী অবস্থানের দিকে অগ্রসর হয় এবং ইউএই ও সৌদি আরব অনেক ক্ষেত্রে সমান্তরাল নীতি অনুসরণ করতে শুরু করে, বিশেষ করে ইরান বিরোধী, তুরস্ক বিরোধী এবং কিছু ইসলামপন্থী আন্দোলন বিরোধী অবস্থান। এই প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের নতুন শক্তি ভারসাম্যের কেন্দ্র হিসেবে দেখা হয়। আরব বসন্ত পরবর্তী সময়ে বিভিন্ন আঞ্চলিক সংকটে ইসরায়েল সক্রিয় ভূমিকা রাখে এবং ইউএই এর সাথে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলে। বিশেষ করে 2011 সালের পর থেকে দুই দেশের মধ্যে কৌশলগত সমন্বয় বৃদ্ধি পায়। উভয় দেশই আঞ্চলিক অস্থিরতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বলে বিশ্লেষণ করা হয়। আরব বসন্ত পরবর্তী সময় স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তিতে পশ্চিমা শক্তি, ইসরায়েল এবং কিছু আঞ্চলিক রাষ্ট্র ভূমিকা রাখে বলে দাবি করা হয়। 2017 সালে কাতার সংকট এবং পরবর্তীতে 2020 সালে আব্রাম চুক্তি মধ্যপ্রাচ্যে ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি নতুন অধ্যায় শুরু করে, যেখানে ইউএই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গাজা যুদ্ধ এবং পরবর্তী সংঘাতে আঞ্চলিক বিভাজন আরও স্পষ্ট হয়। কিছু দেশ ইসরায়েলের কঠোর অবস্থান সমালোচনা করলেও ইউএই তুলনামূলক নীরব থাকে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল উত্তেজনা গালফ অঞ্চলে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বর্তমান পরিস্থিতিতে ইউএই ও সৌদি আরবের মধ্যে দূরত্ব বাড়ছে বলে বিশ্লেষণ করা হচ্ছে। এই বিভাজন দীর্ঘমেয়াদে গালফ অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সৌদি আরবের আঞ্চলিক বৈধতা ও প্রভাবের কারণে কোনো রাষ্ট্র তার সঙ্গে বিরোধে গেলে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ইউএই এর জন্য ইসরায়েল কেন্দ্রিক নীতি অনুসরণ করা ভবিষ্যতে রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যয়বহুল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল হরমুজ প্রণালীর কেশম দ্বীপে বিকট শব্দ শোনা গেছে। একে ড্রোনের অনুপ্রবেশ রুখে দেওয়ার ফল হিসেবে দাবি করছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়, সেখানে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হরমুজগান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এ সময় ড্রোনগুলো মোকাবেলা করার কারণে বিকট শব্দ তৈরি হয়েছিল। দ্বীপে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করেছে কর্তৃপক্ষ। বিবাদমান হরমুজ প্রণালীতে ইরানের এই কৌশলগত দ্বীপে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর এই বিবৃতি দেওয়া হলো। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি খোদ তেহরানের আকাশে ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণ করবে। আজ বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর এটি আরাকচির প্রথম চীন সফর। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানানো হয়েছে, বৈঠকে আরাকচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু মেনে নেবে না। চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে আরাকচি বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের অবস্থান ও সহযোগিতার জন্য তেহরান কৃতজ্ঞ। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বৈঠকে চীন, যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার উপর জোর দিয়েছে।